পাইলটের মারা যাওয়ার ব্যাপারটা নিয়েও আমার সন্দেহ আছে। কিরকম সেটাও যদি আমার কাছে মনে হয় যে পাইলট যদি আগে থেকে এই পরিকল্পনার অংশ হয়ে থাকে যে তুমি এই ট্রেনটাকে ছেড়ে দিবে, এটা মাঠে পড়বে, তুমি বের হয়ে যাবে, সমস্ত দৃষ্টি এটা থেকে ঘুরবে, গোপালগঞ্জ গণহত্যা বা সেনাবাহিনী যা করছে এগুলো থেকে মানুষের দৃষ্টি ফিরবে। এই ধরনের একটা ঘটনা যেহেতু সে ঘটাতে পারেনি, সে কেচে গন্ডুস বলি আমরা, কেচে গন্ডুস করে ফেলেছে। ফলে তাকে আসলে সে যদি বেঁচে থাকে তাহলে আসলে সামনে অনেক কিছু চলে আসতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আমি উড়িয়ে দেই না। দেখেন, আমার কথা শুনে মনে হতে পারে যে আমি আসলে আপনার ষড়যন্ত্র থিওরি দিচ্ছি, কনস্পিরেসি থিওরি বলে বিভ্রান্ত করছি। আপনার মনে হচ্ছে যে পাইলটকে এখানে জানে শেষ করে দেওয়া হয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে পাইলটকে হত্যা করা হয়েছে। দেখেন, আমি যতগুলো পয়েন্ট বলেছি, এই এতগুলো পয়েন্টে যৌক্তিকভাবে আপনি কি ডিনাই করতে পারেন, নাকি আপনি বলতে পারেন যে ইয়েস প্রত্যেকটা সম্ভাবনা রয়েছে? দেখুন, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার সময় অভিভাবকদেরকে পেটানো হবে কেন? অভিভাবকরা তো ইমোশনাল হয়ে তাদের সন্তানকে খুঁজতে যাবে, তারা কান্নাকাটি করবে, আহাজারি করবে। আপনার সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? সাংবাদিকরা এখানে ঢুকলে কি জানতে পারবে? তারপরে হচ্ছে যে রাষ্ট্র আপনার যে মৃতের সংখ্যার কথা বলছে, আহত সংখ্যা, হসপিটালে মানুষ রক্ত দিতে আসবে, সেখানে তাদেরকে পেটানো হচ্ছে। সচিবালয়ের সামনে আপনার মানুষ বিক্ষোভ করেছে, সচিবালয়ের সামনে ছাত্রদেরকে বিক্ষোভ করা হয়েছে। আমরা আরেকটা বক্তব্য একটু শোনাই দর্শকদের। দাদা, আপনি পাঠিয়েছেন যে মাঝরাতে যে ভিডিওটা আপনি পাঠিয়েছেন, যেটা দর্শকদেরকে দেখালাম, আপনি একটা বক্তব্য পাঠিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, সেই ছাত্র কি বলছে আসুন শোনাই এবার। দুর্ঘটনা হওয়ার 20 মিনিটের মাথায় ওখানে পৌঁছাইছি। 20 মিনিটের মাথায় 15-20 শুধুমাত্র গার্জিয়ান, আয়াবুয়া এবং তাদেরকে দেখতে পাচ্ছি। 15-20টা গার্জিয়ান, আয়াবুয়াদের ছিল। সেনাবাহিনী একটা প্যাকেটের ভিতরে প্রায় 7-8টা লাশ আছে। লাশের ঢোকা এরকম 17টা প্যাকেট নিছে। এখন রাত 2টার সময় সেনাবাহিনী অ্যাম্বুলেন্স ঢুকায় করতেছে। রাত 2টার সময় একটা বালতির ভিতরে ঢুকায়, ব্যাগের ভিতরে ঢুকায়, তারপর সেনাবাহিনী পাইতেছে। উদ্ধার কাজ স্থগিত করার পর কেন রাত 2টার সময় আবার এখানে এই বিধ্বস্ত জায়গায় হাত দেওয়া হলো? এমনকি সঠিক বিবৃতি দেওয়ার সময় আমাদের শিক্ষকদের শরীরে হাত তোলা হয়েছে, এবং আমাদের যে রবার্ট স্কাউটের যারা আছে এবং তাদেরকে যখন তারা সঠিক তথ্য দিচ্ছিল এবং সেনাবাহিনী তাদের উপর চড়াও হয়ে তাদের উপর আক্রমণ শুরু করে। কিন্তু কেন দাদা, আমি জানতে চাইবো যে কেন তথ্য গোপন করার চেষ্টাটা কেন করা হচ্ছে? দেখুন, সেই বিখ্যাত ডায়লগটা দিতে হয় যে প্রশ্নগুলো সহজ, উত্তরও জানা। দেখেন, আমি কিন্তু আপনাকে এরই মধ্যে বলেছি যে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পর, 1971 সালের মুক্তিযুদ্ধের পর এত ভয়ঙ্কর ভাবে ইমেজ সংকটে পড়েন। আপনি নিশ্চয়ই সেই বিভৎস ভিডিওগুলো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে গোপালগঞ্জে কিভাবে একজন আহত মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করছে, বুট দিয়ে গলায় পাড়া দিয়ে রাখছে। বর্তমানে আপনি জানেন গোপালগঞ্জে এই মুহূর্তে আমরা যখন দুজন কথা বলছি আজকে, ঠিক সেই মুহূর্তে অসংখ্য শিশুদেরকে আপনার কারাগারে ঢোকানো হয়েছে। সেখানে এলাকাতে একটি পুরুষ অবশিষ্ট নেই। নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, টর্চার করছে, এমনকি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও আমাদের কাছে খবর আছে। এরকম একটা অবস্থাতে এর আগে তারা যেটা করেছে, গোপালগঞ্জের আগে অন্যান্য ডিস্ট্রিক্টে কিভাবে সাধারণ মানুষ, শিক্ষার্থীদেরকে তারা পিটিয়েছে। সেনাবাহিনীর একটা ইমেজ পুনরুদ্ধারের একটা ব্যাপার ছিল। সেনাবাহিনীর, যা আপনি হয়তো বা জেনে থাকবেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি আইনজীবী হিসেবে একটি মামলা বা অভিযোগ দায়ের করেছি আসলে হিউস্টন থেকে। আপনি জানেন যে আমি হিউস্টন ছিলাম। সেখান থেকে আপনার নাদিম ভুইয়া নামে এক ভদ্রলোক আন্তর্জাতিক অপরাধ আদালতে গোপালগঞ্জের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগ দায়ের করে, যেটিতে আমি আইনজীবী হিসেবে ছিলাম। একই সাথে আরেকটি অভিযোগ দায়ের করা হয় গত বছরের 5ই অগস্ট থেকে 8ই অগস্টের যে গণহত্যাগুলো হয়েছে সেটার প্রেক্ষিতে। এরকম একটা অবস্থাতে আপনার আমার কাছে একটা খবর আছে যে যশোরের যিনি জিওসি MJ ইমদাদুল ইসলাম, তিনি এই গণহত্যার প্রধান রূপকার। তার সাথে রয়েছে MD আপনার মিজানুর রহমান এবং মাবরুক হাসান নামে একজন লেফটেন্যান্ট কর্নেল। এদের ব্যাপারে আপনার যখন গণহত্যা চার্জ এসেছে,
ওয়াকারের বিরুদ্ধে এসেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে এসেছে, তখন কিন্তু এই ব্যাপারটা আন্তর্জাতিক এরিনাতে প্রচুর আলাপ হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলোকে কভার করেছে। এরকম একটা জায়গাতে ওদের দরকার ছিল এমন একটা ঘটনা ঘটানো যেটা সারা বাংলাদেশ এইদিকে দৃষ্টি দেয়, গোপালগঞ্জের বিষয়টা ভুলে যায়। আপনি জানেন যে এটা একটা কমন প্র্যাকটিস। তো এইটার প্রেক্ষিতে তারা এগুলো করে থাকতে পারে, এটা একটা ব্যাপার। আর মৃতের সংখ্যা যদি কম দেখানো হয় তাহলে মানুষের ক্ষোভ, ওরা ভেবেছে যে মৃতের সংখ্যা যত কম দেখানো হবে সেনাবাহিনী একটা বাহবা পাবে। F7 ফাইটার জেট ক্র্যাশ করে যাওয়া এবং ঢাকায় নতুন ছাত্র আন্দোলন, এই সবটাই কি একটা বড় প্ল্যানের পার্ট? আমরা এ নিয়ে এবার আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদেরকে শোনাই কি বলা হয়েছে বাংলাদেশের তরফ থেকে, বিমান বাহিনীর তরফ থেকে। শুনুন। যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে, আজকে গতকালকে আমাদের দেশে একটা হয়েছে, সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু একটা কথা বলতেই হয়, যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন, ভালো মন্দ কি আছে এটার ভিতরে। দাদা, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, এয়ার চিফ মার্শালের বক্তব্যটা শুনছিলাম, খুব সংক্ষিপ্ত বক্তব্য। তিনি বলছেন যখন একটা ঘটনা ঘটে তখন আল্লাহ জানে কেন দুর্ঘটনাটা হয়। কোথাও কি একটা ষড়যন্ত্রের আভাস এইখান থেকে কি আপনি পাচ্ছেন? দেখেন, আমি এয়ার চিফ মার্শালকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি সত্যি কথা বলতে আমি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবো না। হয়তোবা ভদ্রলোক অসহায় হয়ে আছেন, তারও হয়তোবা এই ষড়যন্ত্রের যারা কুশীলব বা যারা মাস্টার মাইন্ড তাদের সাথে হয়তোবা তার পেরে ওঠাটাও একটু কঠিন হয়ে গেছে। তাই কি তিনি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিলেন? তাই কি তিনি আল্লাহর উপর ছেড়ে দিলেন? আপনি আল্লাহর উপর ছেড়ে দিলেন। আপনি একজন এয়ার চিফ মার্শাল, যিনি এত বড় একটা পদে, বায়ুসেনার প্রধান, তিনি, তার এই ধরনের বক্তব্য কিন্তু তার হতাশাকে স্পষ্ট করে। আপনি এটা জানেন যে এই যে আপনার এই আলাপগুলো হচ্ছে যখন আপনার এর মধ্যে যখন আপনার এই ঘটনা ঘটছে, তখন কিন্তু আপনার এনসিপি অর্থাৎ যে সরকারি যে পার্টিটা আছে, সেই সরকারি পার্টিটা কিন্তু তখন পদযাত্রা করছে। সরকারের পক্ষ থেকে 12 কোটি টাকা এদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কিছু নেই। সরকার তাদের ঘটনার জন্য 12 কোটি টাকা রেজিস্ট্রেশন দিয়েছে। অথচ এই ঘটনার পরে ইউনূস ভিক্ষার থলি নিয়ে ফেসবুকে মেসেজ দিয়েছে, আপনারা যার যার সামর্থ্য আছে তা নিয়ে আমাদের অমুক অ্যাকাউন্টে টাকা পাঠান। ইন্দিরাজি, আপনি কোনোদিন কল্পনা করতে পারেন যে ভারত সরকার এই ধরনের একটা ঘটনার পরে এইভাবে তারা সাহায্য চাইবেন? এইভাবে পাবলিকের কাছে হাত পাতবে?